This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ক্ষমতায় আসার পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুলিশকে বলে দিয়েছিলেন, আমি যখনই রাস্তা দিয়ে যাব ট্রাফিক আইন ভাঙবেন না। এটা একদম ঠিক নয়। আমি সেরকম মুখ্যমন্ত্রী নই। দরকার পড়লে প্রোটোকল মেনে আমাকে ঘুরিয়ে অন্য রাস্তা দিয়ে নিয়ে ঢোকাবেন, কিন্তু আইন ভেঙে ট্রাফিক সিগন্যাল উড়িয়ে আমাকে পার করাবেন না। সিগন্যালে অপেক্ষা করছে মুখ্যমন্ত্রীর কনভয়। একবার নয়, দুবার নয়, মুখ্যমন্ত্রীর কনভয়ের এই বেনজির চিত্র প্রায় প্রতিদিনই দেখছেন বঙ্গবাসী। বাংলা আরও কনভয় দেখেছে এতদিন। দীনানাং দর্শ ভবতি দর্পধনস্য নাশনম। ভাবছেন তো হঠাৎ মন্ত্রতন্ত্র পড়ে কেন আবার শুরু করছি? মন্ত্র না, হ্যাঁ, সংস্কৃতে বিষয়টা কিন্তু আপনাদের জন্য সহজ, একদম আমাদের সবার জন্যেই একদম সহজ করে বুঝিয়ে বলি। দেখবেন বিষয়টা আমাদের সবার আজকাল যা যা দেখছি তার সঙ্গে কি অদ্ভুত খাপ খেয়ে যাচ্ছে। বিশেষ করে ওই শুরুতে যে ছবি দুটো দেখলেন, দীনানাং দর্শ ভবতি মানে অক্ষমের অহংকার বেশি, আর দর্পধনস্য নাশনম পরের কথাটার মানে অহংকারীর পতন অনিবার্য। এবার দুটো কথাই তো বাংলায় খেটে গেছে, কারণ খেটে খাওয়া জনতা ওই আকাশে থাকা নেতাদের টেনে একদম মাটিতে নামিয়ে দিয়েছে। দেখলেন তো দুজনের কনভয়, একজনের কনভয় সিগন্যালে দাঁড়িয়ে অপেক্ষা করছে, আর আরেকজনের কনভয়ের কারণে জনতাকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে রাস্তার ধারে দাঁড়িয়ে, কারণ সে কনভয় আর শেষই হচ্ছে না। আজ সিগন্যাল মেলে যিনি অপেক্ষা করেছেন তিনি আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমনিতেও কনভয়টা 3টে গাড়িতে এসে ঠেকেছে, কারণ প্রধানমন্ত্রী সেই যে বলেছিলেন সবাইকে কনভয়ে তাদের গাড়ি টাড়ির সংখ্যা কমিয়ে একটু খরচপাতি কমাতে, একদম অক্ষরে অক্ষরে মেনে চলছেন তিনি। তারপরেও তার জন্য জনতাকে দাঁড়াতে হয়নি, ঝট করে চলে যেতে পারতো 3টে গাড়ি, কিন্তু তিনি যথাবিহিতভাবে ওই ট্রাফিক সিগন্যাল মেনে ট্রাফিক সিগন্যালে অপেক্ষা করেছেন, একবার নয় বারবার, যতক্ষণ না সেই সিগন্যালটা সবুজ হয়েছে। আর যিনি জনতাকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করিয়েছেন তিনি মুখ্যমন্ত্রীও ছিলেন না, কোনো ক্যাবিনেট মন্ত্রীও ছিলেন না, তবে হ্যাঁ, শাসক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন। দেখুন আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেটা করেছেন, এটা শুধু বাংলা নয়, গোটা দেশের কাছেই হয়তো একটা নজির হয়ে থাকবে। একজন মুখ্যমন্ত্রীর একের পর এক গুরুত্বপূর্ণ কাজ থাকে, বিভিন্ন প্রোটোকল মেনে তাকে সময় মেনে সব জায়গায় পৌঁছতে হয়, সঙ্গে নিরাপত্তার দিক থাকে। তারপরেও তিনি পুলিশকে বলেছেন যতটা সম্ভব সার্ভিস রোড ধরে তার রুট ঠিক করতে, আর যতটা সম্ভব সাধারণ মানুষকে কম অপেক্ষা করতে হয় সেই ব্যবস্থা করতে, এবং তার জন্যে কোনো রকম ট্রাফিক বিধি যেন ভাঙা না হয়। এটা একজন মুখ্যমন্ত্রীর সৌজন্যের বার্তা। সৌজন্য, অহংকারের উল্টো দিকটায় বোধহয় সৌজন্যই থাকে, জানেন তো। অহংকার না থাকলে তবেই তো সৌজন্যবোধটা ডালপালা মেলতে পারে। এটাই আজকে সব কিছুর মধ্যে দেখছিলাম, সৌজন্য কথাটা অদ্ভুতভাবে বারবার ঘুরে ফিরে আসছে। সুতরাং আজকে বুঝতেই পারছেন সারাদিন আপনাদের সঙ্গে এই না বললেই নয়, যা কথা বলবো সারাদিনের ঘটনাবলীকে নিয়ে, তার মধ্যে সৌজন্য কোথাও গিয়ে একটা নোঙরের মতো জুড়ে থাকবে, বারবার আটকাবে এই সৌজন্যতে। দেখুন মুখ্যমন্ত্রীর আরেকটা জিনিসও তো রয়েছে, যে ধৈর্য, সে ধৈর্যটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো একজন নেতার তরফে দেখা যায়নি, অন্তত যতদিন তিনি ওই শাসক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন ততদিন। এখন হয়তো ধৈর্য ধরতে হচ্ছে, কারণ সময়টা অদ্ভুত। একজন বলে টাইম ইজ দ্য বেস্ট লেভেলার। সময় সব কিছুকে সমান করে দেয়।
বলা ভালো দুর্মুষ করে সমান করে। ওই দশচক্রে ভগবান ভূত ওটা 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 আমরা সব সময় শুনি আর কি, জানেন তো। ওই সময় ক্ষমতায় থাকার সময় আমরা দেখেছি হয়তো এই সৌজন্য বোধ টোধ এগুলো সব কোথাও গিয়ে ওই অহংকারে ঢাকা পড়ে যায়। কিন্তু আজ তো ক্ষমতার বদল হয়ে গেছে, তাই যেটা একটা সময় দশচক্রে ভগবান ছিল সেটাই আজকে কালো চক্রে ভূত বলে মনে হচ্ছে। কাল মিডিয়ার প্রশ্নের সামনে পড়েছিলেন জানেন তো অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রশ্নগুলো আসাটা খুব স্বাভাবিক ছিল, কারণ সাম্প্রতিককালে যা যা বিষয় নিয়ে চারপাশে সারাদিন আপনাদের দেখাতে হচ্ছে, চারপাশটা তোলপাড় হচ্ছে, সবই তো তাকে কেন্দ্র করে, বা বলা ভালো তার সম্পত্তিকে কেন্দ্র করে। যে সম্পত্তিগুলোর গায়ে পুরসভার তরফে, তৃণমূল পরিচালিত পুরসভা, কলকাতা পুরসভা, তাদের তরফে গিয়ে নোটিশ সাঁটিয়ে দিয়ে আসা হয়েছে, যে নোটিশের দুরকম বক্তব্য। কোথাও বক্তব্য হচ্ছে যে বাড়ির কিছু অংশ অবৈধভাবে তৈরি হয়েছে, সেটা হয় আপনারা দেখে বিচার করে নিজেরা ভাগুন অথবা পুরসভা ভেঙে দেবে। আর দ্বিতীয় বক্তব্য হচ্ছে যে এই বাড়ির অ্যাসেসমেন্ট ঠিক মতো হয়নি, অর্থাৎ প্রত্যেকটা সম্পত্তি সেটা পরিমাপ করে সেই অনুযায়ী তার কর ধার্য করা হয়, কিন্তু এক্ষেত্রে সেই সম্পত্তির পরিমাণ অনুযায়ী নাকি কর ধার্য হয়নি। সুতরাং সেইটা তারা খতিয়ে দেখবেন, এটা জানানো হয়েছে। এবারে এইরকম ঘটনা যেখানে ঘটছে, স্বাভাবিকভাবেই পালা বদলের পর আমরা কিন্তু বেশ কয়েকটা পালা বদল দেখে ফেলেছি, কিন্তু পালা বদলের পর এইভাবে যারা ক্ষমতায় ছিলেন তাদের এরকমভাবে অভিযোগের সামনে এসে দাঁড়াতে হচ্ছে এবং সেই অভিযোগের বিচার করা শুরু হয়ে গেছে সরকারিভাবে, এটা কিন্তু আমরা দেখিনি। 11 সালে তৃণমূল ক্ষমতা আসার পর থেকে তৃণমূল নেতৃত্ব বলেছিলেন ফাইল আছে, সে ফাইল 15 বছরে বেরোয়নি বাম নেতাদের বিরুদ্ধে। কিন্তু এক্ষেত্রে ক্ষমতা বদলের সঙ্গে সঙ্গেইতে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্নের সামনে পড়েছেন, তার বাড়িতে পুরসভার নোটিশ পড়েছে। এবার এরকম ঘটনা ঘটলে তাকে তো প্রশ্নের সামনে পড়তেই হবে, কিন্তু মুশকিল হচ্ছে প্রশ্ন শোনার বা বিরুদ্ধ মত শোনার অভ্যস্ত গত 15 বছরে যে সময়টায় তিনি রাজনীতিক হয়েছেন, সেই সময়ে তার সুযোগই হয়নি এই ব্যাপারটায় অভ্যস্ত হওয়ার। আসলে ওর কথাই নয়, রাজনৈতিক কেরিয়ার যখন শুরু হয়েছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতার শীর্ষে, বিরোধী থাকাকালীন তৃণমূলের হয়ে কোনোদিন তাকে পথে নামতে হয়নি সেভাবে। তাই এই প্রথমবার বিরোধী হয়ে চারিদিকে এখন এই প্রশ্নের সামনে পড়ছেন অভিষেক। প্রথমে গাড়িতে উঠে গেলেও ক্রমাগত প্রশ্নের কারণে কাঁচও নামিয়েছিলেন, দেখলেন তো। কিন্তু তারপর ওই যে বললাম, এতদিনের স্বভাব অত সহজে যায়। এখন হয়তো শাসক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, এই ভাবনাটাই হয়তো তার মনের মধ্যে রয়ে গেছে। এটা কুলিং পিরিয়ড থাকে সব কিছুর, জানেন তো, ধরে নিতে হবে এটা সেই কুলিং পিরিয়ড। ওই দিনের শেষে রাত আসার আগে যখন এটা গোধূলি বলে একটা সময় থাকে না, আলো আঁধারি, এটা হচ্ছে সেরকম আর কি। এই সময়টায় সবই আছে আর কি। একই সঙ্গে ভেতরে বিরোধী সুলভ উদ্বেগগুলো জায়গা করে নিচ্ছে, ক্ষমতা হারানোর গ্লানি বা উৎকণ্ঠাটা জায়গা করে নিচ্ছে। আবার সঙ্গে সঙ্গে যে শাসক হিসেবে এতদিনের যে অধিকারবোধ, দম্ভ, সেগুলো কোথাও গিয়ে উঁকি মেরে যাচ্ছে, মিলেমিশে একাকার। ফলে এই সময় এই রকম যখন একটা মাঝামাঝি যখন পালা বদলের সময় চলে না, তখন ওই ধৈর্য, সৌজন্য এসব নিয়ে কথা বলাটা বৃথা, কারণ ওগুলো আর জায়গা থাকে না। তার বাড়ির ঠিকানায়, মানে লিপস অ্যান্ড বাউন্সের ঠিকানায় এই যে নোটিশ পড়েছে, তারপরে প্রশ্ন সেগুলো তো আসবে, কিন্তু তিনি উল্টে সাংবাদিকদের হোম টাস্ক দিয়ে ফেলেছেন, বলেছেন যান আগে গিয়ে দেখে আসুন। আচ্ছা, ও বাড়িতে ঢোকা কি অত সহজ? আপনি গেট খুলে স্বাগত জানালে মিডিয়া নিশ্চয়ই যাবে, কিন্তু সেটা কি সত্যিই অ্যালাউড? আসলে অভিষেক ভুলে গেছিলেন যে প্রশ্ন করাটা গণতন্ত্র, সেটা এই প্রশ্নগুলো তার দলের কেউ এতদিন করতে পারছিলেন না বলেই তো ভেতরে ভেতরে ক্ষোভটা বাষ্প হয়ে জমেছিল কত লোকের মধ্যে। দেখুন তো, যে সবে ক্ষমতার হাত বদল হতে না হতেই, মানে সেই ইঙ্গিতটা 4 তারিখ পাওয়ার পর থেকেই, সেই জন্যেই সবাই
মুখ খুলতে শুরু করেছেন। যারা এসব প্রশ্ন করছে কলকাতা পুরসভাকে জিজ্ঞেস করুন অবৈধ অংশটা কোথায়, এটা জিজ্ঞেস করে আসুন। আগে জিজ্ঞেস করে আসুন, তারপর আমার থেকে উত্তর নেবেন। আপনি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করুন কোন অবৈধ অংশ, যে অবৈধ অংশ মার্ক করে দেবে উত্তর আমার থেকে নিয়ে যাবেন। মেজাজ হারানোটা স্বাভাবিক। দেখুন, ওই বললাম এরকম সময় এগুলো হয়। দেখুন, আইন আইনের পথে চলবে, গণতন্ত্র গণতন্ত্রের পথে। কথাগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো শীর্ষস্থানীয় নেতা ঠান্ডা মাথায় বলতেই পারতেন, অথচ তিনি উত্তেজিত হলেন। বিজেপি তো এটাই চেয়েছিল, তৃণমূল অসৌজন্য দেখাবে আর বিজেপি দেখাবে সৌজন্য। তাহলেই লোকের সামনে বৈপরীত্যটার সুবাদে তাদের অবস্থানটা আরও স্পষ্ট হয়ে ফুটে উঠবে, তাই না? কালোর ওপর সাদা দাগ ওই জন্য অনেক বেশি জ্বলজ্বল করে। দেখুন, গণতান্ত্রিক সৌজন্য এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, অথচ বাংলায় এতদিন এটাই তো বেনজির মনে হতো। অথচ বাংলা ছাড়িয়ে দেশের দিকে তাকান, যে কোনো জায়গায় তাকান, এই যে বাংলার সঙ্গে যে আরও 4টে জায়গায় ভোট হয়েছিল, সেখানেও তো পালাবদল হয়েছে, সেখানেও তো নতুন মুখ্যমন্ত্রী শপথ নিয়েছেন। কেরালাম এখনকার কেরালামে কংগ্রেসের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন VD সতীশম। এবার শপথ নেওয়ার মঞ্চটা একবার তাকিয়ে দেখুন তো। কংগ্রেসের 3 রাজ্যের মুখ্যমন্ত্রীরা ছিলেন, কিন্তু একই মঞ্চে পাশাপাশি ছিলেন বিজেপির রাজীব চন্দ্রশেখর, CPIM-এর পিনারাই বিজয়ন, যিনি সদ্যই মুখ্যমন্ত্রীর পদচ্যুত হলেন। বিজয়নকে জড়িয়ে ধরছিলেন রাহুল গান্ধী। গণতন্ত্রে এটাই তো মাধুর্য, বাংলায় সেটা ছিল না। এবার ফেরানো যাবে সবটা, সেটাও কি হলফ করে বলা যাচ্ছে? কারণ সৌজন্য তো কখনো একতরফা হয় না। আপনি বাড়িতে একটা চোরকে ধরলেন, সৌজন্য করে চোরকে বোঝালেন যে বাবা ও সমস্ত চুরি টুরি করো না, তারপরে এরপরে পুলিশে না দিয়ে চোরটাকে সৎ পথে থাকার উপদেশ দিয়ে কিছু হাতের টাকা পয়সা দিয়ে ছেড়ে দিলেন। চোর কী করবে? ব্যতিক্রমী কিছু কিছু ক্ষেত্রে চোরের মতি ফিরবে হয়তো, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে স্বভাবের দোষে ফের চুরি করবে। পার পেয়ে গিয়ে তার মনে হবে যে ও তাহলে বারবারই পার পেয়ে যাব। আসলে এরকম ক্ষেত্রে সৌজন্য মানে আপনাদের মনে হবে গোটাটাই তার মানে অপাত্রে দান। অনেকে মনে করছেন যে এত অরাজকতা এই 5 বছরে এত কিছু কাণ্ড কারখানা করার পর এবং এই 5 বছরে সৌজন্য নামক জিনিসটাকে বাংলার সীমানার ধারে কাছে ঘেঁষতে না দেওয়ার পর তৃণমূলকে সৌজন্য দেখানোটাও তো ওরকমই অপাত্রে দান। কিন্তু দেখুন, উল্টো দিকে এটা আরও একটা জিনিস হতে পারে। এটা তো সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি, সাধারণ মানুষের চিন্তাভাবনা। রাজনীতির চিন্তাভাবনা সবসময় কিন্তু অন্য রাস্তায় চলে, অন্য দিক থেকে দেখে। বিজেপি ভাবতেই পারে যে এই সৌজন্যটাই তৃণমূলকে তো আরও বিপদে ফেলতে পারে, মানে বিজেপি সরকারের সৌজন্য তৃণমূলকে আরও বিপদে ফেলার অন্যতম কৌশল হতে পারে। বিজেপির শপথ মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়কে তো আমন্ত্রণ জানানো হয়েছিল, ব্রিগেডে হলো, ওখানে প্রধানমন্ত্রী এসেছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন, তারা তো দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী। প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবেও তিনি সেখানে যেতে পারতেন, কিন্তু তিনি যাননি। তারপরেও বিজেপির নতুন সরকার প্রত্যেকটা উন্নয়নমূলক কাজে তৃণমূলের জনপ্রতিনিধিদের সামিল করার সৌজন্যটা দেখাচ্ছে। এটা তাদের সৌজন্য, মানুষের কাছে বার্তা। আর তৃণমূলের ক্ষেত্রে শাকের করাত। একদিকে এটা তারা না পারছেন গিলতে, না পারছেন উগ্রতে, আর দলের অনেকে তো দলের লাইনকে এটাকে কেন্দ্র করে অবজ্ঞা করাও শুরু করে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যাননি, বুঝিয়ে দিয়েছিলেন যাবেন না, ভালো কথা। দুর্গাপুরে শুভেন্দু অধিকারী তিনি প্রশাসনিক বৈঠক করলেন, সেখানে আশেপাশের অঞ্চলের তৃণমূলের বিধায়করা ডাক পেয়েছিলেন, একজনও যাননি। তাতে কিছু অসুবিধা হয়নি, কারণ বাম এবং অন্যান্যরা গিয়েছিলেন। এবার তার পর যেগুলো দেখলাম সেগুলো তো আবার একটু করে শিফট হওয়ার ইঙ্গিত রয়েছে।
সরকার ঠিক করেছে যে সমস্ত হাসপাতালের যে রোগী কল্যাণ সমিতিগুলো সেগুলো অবিলম্বে ঢেলে সাজানো হবে এবং সেখানে স্থানীয় বিধায়কদের রাখা হবে। সে কারণেই বিসি রায় শিশু হাসপাতালে ওই রোগী কল্যাণ সমিতিতে কুণাল ঘোষ ডাক পেয়েছেন এবং বিজেপির ঠিক করে দেওয়া তৈরি করা কমিটিতে কাজ করতে তিনি কোনো রকম আপত্তি জানাননি। উল্টে সমাজ মাধ্যমে কি লিখেছেন কেউ কাজ করতে দিলে তিনি করবেন, তাতে যদি কারোর বুকে ব্যথা হয় যেন কার্ডিওলজিস্ট দেখায়। মানে তার এই অবস্থানকে দলের মধ্যে যারা হজম করতে পারবেন না, তাদের বদ হজম না, একেবারে বুকে ব্যথা হবে, হৃদকম্প হবে এবং তাদের হৃদ বিশেষজ্ঞকে দেখানো উচিত, এই তাকে তো পরামর্শ দিয়ে বসে আছেন। সরাসরি নিজের জায়গায় অনড় থেকে নিজের দলেরই সম্ভাব্য বিরোধিতাটাকে মাথায় রেখে যা বলার তিনি বলে দিচ্ছেন। এতে তো আরও অস্বস্তি বাড়ছে। দিলীপ ঘোষের সভাতেও তো বিরোধীরা ডাক পাচ্ছেন এবং সেখানে তারা যাচ্ছেন। খেয়াল করে দেখুন, উন্নয়নের স্বার্থে দরজাটা হাট করে খুলে রাখা হয়েছে, অথচ এই দরজাটা এর আগে তৃণমূলের আমলে বন্ধ ছিল। বারবার এই অভিযোগ শোনা গেছে যে বিরোধীদের ডাকাই হয় না। আজকে তার উল্টোটা যখন হচ্ছে হয়তো অস্বস্তি লাগছে, আর যারা অস্বস্তি কাটিয়ে ফেলছেন তারা আস্তে আস্তে যোগদান করছেন। অর্থাৎ যোগদান করলে তাদের দলীয় লাইনের বাইরে কেউ চলে যাচ্ছেন, এই বার্তাটা চারপাশে ছড়াচ্ছে। আর যোগদান না করলে একদিকে নিজেদের মনে অস্বস্তি বাড়ছে, আমরা তো ডাকিনি, এরা তো ডেকে দেখিয়ে দিল সবাইকে যে ডাকাটা যায়। কি বিপদ ভাবুন তো। আর ওই দরজা খোলা বন্ধের কথা বললাম না, সেটাও একটা মহা ইন্টারেস্টিং জিনিস। এই দরজা জিনিসটাও খুব মারাত্মক জিনিস, জানেন তো। কখন খোলা থাকে, কতটা খোলা থাকে, হাট করে নাকি একটুখানি ফাঁক করে, আর্ধেক খুলবো রাখবো, এই সব ডায়ালগ তো আমরা শুনেছি। দরজাটা একটু খুললাম, এখন তখন শীর্ষ নেতৃত্বের কাছ থেকে আসতো, এখন সজল ঘোষের কাছ থেকে আসছে। বললেন দরজা কালকেই শুনছিলাম, ওই দুজন মাত্র বিজেপির কাউন্সিলর কলকাতা পুরসভায়, অথচ তিনি বুক বাজিয়ে বলছেন দরজাটা একটু হাট করে খুললে তার ঘরে নাকি লোক দাঁড়ানোর জায়গা থাকবে না, মানে এতজন চলে আসবে। তো যাই হোক, এই দরজা কিন্তু আপাতত বন্ধ। মানে উন্নয়নের স্বার্থে বিরোধীদের যোগদানের জন্য দরজা খোলা রাখা হলেও রাজনীতির স্বার্থে বিজেপিতে যোগদানের ওই দরজাটা সেটা আপাতত বন্ধ রাখা হয়েছে। মানে এই দুটো জায়গার মধ্যে একটা অদ্ভুত ব্যালেন্স কাজ করছে, জানেন তো। একদিকে প্রতিপক্ষ যারা বিরোধী পক্ষ তাদের অস্বস্তিতে ফেলা, জনমানসে তাদের চেহারাটা আরও পরিষ্কার করে দেওয়া, পাশাপাশি ওই একই চেহারাগুলো যাতে দলে ঢুকে পড়ে তাদের দলের চেহারাটাও ওই আগের 15 বছরের মতো করে দিতে না পারে, ওই একই ট্র্যাডিশন সমানে চলছে সেই কথাটা যাতে কেউ বলতে না পারে তার ব্যবস্থা করা। এবার মুশকিল হচ্ছে একটাই, মনে মনে কার কোন দরজা দিয়ে ঢোকার ইচ্ছে সেটা তো সবাই জানেন আর কি। কিন্তু আপাতত খোলা যে দরজাটা ওই উন্নয়নের স্বার্থে, সেখানটা দিয়ে ঢুকলে বিপদ। দলের কোথাও গিয়ে হয়তো ওই বললাম 20 নজরে পড়তে হবে, কিন্তু না ঢুকলে তাহলে তো দরজাটা আবার ওই পরবর্তী ক্ষেত্রে রাজনৈতিক দরজায় পৌঁছানোর যে সুযোগটা ছিল সেটাও চিরতরে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এটা আঁচ করেই কি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মতো অনেকে অন্য রাস্তা খুঁজছে। আমি নামছি আর নিচু করে হাঁটছিলাম আর কি, হঠাৎ করে দেখলাম কেউ একটা বলছেন কি এমএলএ সাহেব বঙ্গভবনে উঠেছেন। এবার তাকিয়ে দেখছি রাজ্যের মুখ্যমন্ত্রী, এবং উনি আমায় নমস্কার করলেন, আমিও সঙ্গে সঙ্গে প্রতি নমস্কার করলাম, যেটা করা উচিত। উনি ওখানে বললেন আমায় যে আমি না সমস্ত বিধায়কদের, বিরোধী বিধায়কদেরও মিটিংয়ে ডাকছি, মিটিংয়ে আসবেন। তো আমিও বললাম যে খবর পেলে আসবো, এবং ওনাকে প্রতি নমস্কার করলাম। এবার আমরা তো 80 জন বিধায়ক শপথ নিয়েছি, এরকম তো হয়নি যে আমরা শপথ নিইনি। উনি লিডার অফ দি হাউস, কোন যে আবার আমি বলছি একটা চেয়ার, আমি একজন বিধায়ক হিসেবে সেই চেয়ারকে অসম্মান করতে পারবো না। উনি আমাকে নমস্কার করবেন আর আমি মুখ ঘুরিয়ে চলে যাব,
আমি এই রাজনীতি করতে পারবো না। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বললেন তিনি শপথ নিয়েছেন, তাই তিনি সাংবিধানিক রীতিনীতি মানবেন। আচ্ছা, একটা কথা বলুন তো, তিনি এবং বাকি 79 জন তৃণমূল বিধায়ক জনতার রায় মেনে সংবিধানকে মান্যতা দিয়েছেন, এটা কেন তাকে আলাদা করে মনে করাতে হলো? এটাই তো স্বাভাবিক। আসলে এর উত্তর পেতে হলে আরও একটা প্রশ্ন করতে হবে। আপনাদের মনে পড়ছে কি, কে জনতার রায়কে অস্বীকার করে এই সাংবিধানিক রীতিকে উপেক্ষা করে হেরে যাওয়ার পরেও ইস্তফা দেননি? প্রশ্নের মধ্যে উত্তর রয়েছে। ঋতব্রত কি ঢিলটা সেদিকেই ছুড়লেন? ভেবে দেখার বিষয় কিন্তু, কারণ যে ভোট চুরির অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফা দেননি, সেই ভোট চুরির অভিযোগ তার দলেরই জয়ী বিধায়কদের কেউ ভুলেও মুখে আনছেন না। গত 2-3 দিন ধরে সংখ্যায় কম হলেও ধীরে ধীরে তৃণমূলের জনপ্রতিনিধিরা পথে নামছেন। কাউকে আর ভোট চুরির কথা বলতে শোনা যাচ্ছে। কোভিডের সময় বামেদের একটা স্লোগান শুনেছিলাম, কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না। এবার তৃণমূলের অন্দরে যারা একটু একটু করে সামনে আসছেন, তারাও নাকি বলে উঠছেন কেউ নামবে আর কেউ নামবে না, তা হবে না, তা হবে না। এই জন্যই বোধহয় আজ কুণাল ঘোষ, বেলেঘাটার তৃণমূল বিধায়ক, তিনি একটা পোস্ট করেছেন, এবং সেই পোস্টটার মধ্যেও বাইরের মোড়কটা ওই সুগার কোটেড কুইনাইন, মানে ওপরটা মিষ্টি ভেতরে কুইনাইন, এরকম ব্যাপার আছে আর কি। সোজা বাংলায় বাইরেটা পুরোটা নিখাত সৌজন্য, কিন্তু ভেতরে যত পোড়াযুক্ত হুলগুলো রয়েছে। আজ বিশ্ব কচ্ছপ দিবস, তা হঠাৎ করে আপনি জানতেন? কারোর মনে ছিল? যারা ওই বন্যপ্রাণ প্রেমী আর কি, তারা কেউ কেউ জেনে থাকলেও থাকতে পারেন, অথবা যারা ওই সারাদিন ধরে খুঁজে বেড়ান যে কোন দিন আজকে, সেই অনুযায়ী একটা করে তারা ওই সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেবেন আর বিভিন্ন লোককে শুভেচ্ছা পাঠাবেন, মানে একটা অজুহাত দরকার আর কি। কুণাল ঘোষ আর যাই হন, তাদের মধ্যে পড়েন না। তাহলে বেছে বেছে তিনি এই কচ্ছপ দিবসটাকে অনেক ভেবে চিনতে বার করেছেন, জানেন তো। বিশ্ব কচ্ছপ দিবস, কি বিরাট দিন, সেটাতে তিনি শুভেচ্ছা দিয়েছেন। এবার মুশকিল হচ্ছে তার মধ্যে রাজনৈতিক হুল রয়েছে, আর আরও মুশকিল হচ্ছে কচ্ছপ এত রাজনীতি বোঝে না, কচ্ছপ ভোটও দেয় না, ভোটেও দাঁড়ায় না। তাই কুণাল ঘোষের শুভেচ্ছা ওই কচ্ছপের খোলস পেরিয়ে চামড়ায় পৌঁছবার কথা নয়, কিন্তু যাদের উদ্দেশ্যে এই পোস্টটা, তাদের চামড়ায় যথারীতি ফোসকা পড়তে পারে। এই একটা বিষয়ে কেন জানি না ঋতব্রত ঢিল আর কুণাল ঘোষের খোঁচা অথবা শুভেচ্ছা সবই একটা সরল রেখায় চলে আসছে। কুণাল ঘোষ লিখেছেন যে কচ্ছপরা সিনিয়রিটিকে সম্মান দেওয়া উচিত। দলের নেতারাও অনেকে সিনিয়রদের সম্মান দেওয়ার একটা ভালো বার্তা হতে পারে এটা, সেটাই তো দিতে চাইলেন তিনি। তার মানে এটা নিখাত সৌজন্য, ওটা তো মোড়ক। তারপর তিনি লিখেছেন, ঝামেলা দেখলে খোলসে ঢুকে থাকুন, ঝামেলা কমলে খোলস থেকে বের হন, আর ডাইনে বায়ে তাকিয়ে দেখুন কোন দিকে যাবেন। বুঝতে পারছেন কত নিগুড়ো একটা বার্তা। আচ্ছা, কারা সিনিয়র, কারা দলের ঝামেলার সময় চুপ করে বসে আছেন, খেয়াল করে দেখুন। তার মধ্যে 2-4টে নাম এরকম রয়েছে যাদের সঙ্গে কুণাল ঘোষের অসাধারণ সম্পর্ক। অবশ্যই এটা নিয়ে খুব একটা সংশয়ের বিষয় নেই। তৃণমূলের 2-4 জন ছাড়া অধিকাংশই যে ঘরের মধ্যে এখন বসে আছেন, এবং তার মধ্যে যারা বয়োজ্যেষ্ঠ তারা তো আছেনই। শুধু ওই শোভনদেব চট্টোপাধ্যায়, তিনি ওই দলের ওই বিধানসভায় নেতা নির্বাচিত হওয়ায় তাকে দৌড়ঝাঁপ একটু করতে হচ্ছে বটে, বাকিরা খুঁজে পাওয়া যাচ্ছে না। আর বিষয় খেয়াল করেছে, 2 সপ্তাহ আগে ওই তৃণমূল নেতৃত্বের অভিযোগ কী ছিল? দিকে দিকে বিজেপি আক্রমণ করছে, তাই তো? আজ একবারও সেই অভিযোগটা শোনা যাচ্ছে? অভিযোগটা বন্ধ হয়ে গেছে। কিন্তু ভাবছেন সৌজন্য? আসলে এটা দলের ভেতরে, দলের অন্দর থেকে যে আক্রমণগুলো ধেয়ে আসছে, সেটার দাপটে ব্যাকফুটে পড়ে গেছে।
আগে নিজেদের দলের ভেতরের এই আক্রমণগুলো সামলান, তারপর তো বিজেপির আক্রমণের কথা বলবেন। আর বিজেপি তাদের মাথায় তৃণমূলকে নিশানা করার বদলে আরেকটা প্রচলিত লাইন ঘুরছে। লাইনটা কি জানেন? পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় তত আনন্দ। কচ্ছপের ধরুন একটা যে খোলস আছে, চারপাশে একটু এদিক ওদিক হলে কচ্ছপ বেশ খোলে ঢুকে যায়, খোলের ভেতর থাকে। তারপরে একটু মুখ একটু এদিক ওদিক হলে মুখ বাড়িয়ে দেখে নেয় যে সব কোন দিক দিয়ে গেলে সুবিধা হবে ইত্যাদিতে। ফলে কচ্ছপের এই যে লাইফস্টাইল, মানে বলতে গেলে জীবন দর্শন, এগুলো তো শেখা উচিত। ফলে এটা আমি বিশ্ব কচ্ছপ দিবসে একেবারে প্রকৃতি বা প্রাণী প্রেমী হিসাবে কচ্ছপের এই বৈশিষ্ট্যগুলো পোস্ট করেছি। এর মধ্যে কোনো আলাদা তাৎপর্য কিছু আমি দেখতে পাচ্ছি না। আমি এটুকুই বলবো, গৃহযুদ্ধ সেখানেই হয় যেখানে গৃহ থাকে। তৃণমূল কংগ্রেসের গৃহটা কি আছে? আমরা তো দেখতে পাচ্ছি না, গৃহটাই তো উড়ে গেছে মনে হচ্ছে ঝড়ে। বিজেপির ঝড়ে, মোদি ঝড়ে তৃণমূলের যে ঘরটা ছিল, টালির চালাটা ছিল, সেটাই তো উড়ে চলে গেছে। এখন কোথায় আর যুদ্ধ হবে? এখন নিজেদের মধ্যে একটু চলবে, এরকম পার্টিটাই থাকবে না, অপেক্ষা করুন না কিছুদিন। যেটা সুকান্ত মজুমদার বললেন তার মধ্যে একটা ইঙ্গিত আছে, ওই পার্টিটা আর কিছুদিন পরে আর দেখুন না কি হয় আর কি। এবার কি হয় মানে তিনি কি এটাই বলতে চাইলেন সেই দরজা খোলা বন্ধের গল্প? দরজা খুললে কি হয় দেখুন, এটাই তো এখন সব বিজেপির নেতারা বড় মেজো সেজো সবাই বলে বেড়াচ্ছেন। আর সেটাতেই তো মানে যদি ঠিক তার সঙ্গে কুণাল ঘোষের বক্তব্যটা রাখেন, এপাশে তালা থাকলে এপাশে মনে হবে আপনার চাবি হয়ে গেল। কি বললেন? খোলসের মধ্যে ঢুকে বসে আছেন, তারপরে সময় হলে মুখ বার করে ডাইনে বায়ে দেখে তারপর ঠিক করবেন কোন দিকে যাবেন। মানে দলের দিকেই যে যাবেন এরকম গ্যারান্টি নেই। দলের বদলে জলের দিকেও যেতে পারে। মানে যে জলটা এখন হয়তো তৃষ্ণার্তের কাছে জল যেরকম, সেরকম বিজেপি হয়ে যেতে পারে। অর্থাৎ সোজা কথায় রাজনীতিকদের কাছে জল তো হচ্ছে ক্ষমতা। ফলে এক্ষেত্রে মমতার বদলে তার দলের নেতারা ক্ষমতাকে বেছে নিতে পারেন, এটাই বোঝাতে চাইলেন কুণাল ঘোষ। বুঝতে পারছেন কি নিগুড়ো সব বাণী, কি অসাধারণ তার মর্মার্থ। বাইরে একরকম মোড়ক, ভেতরে আরেক রকম। আচ্ছা, তৃণমূলে সিনিয়র লিডার কে কে আছে বলুন তো? আছেন কয়েকজনের নাম তো আপনাদের হয়তো মনে পড়ছে, ওই সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, এরকম আর কি। এদের কারোর সঙ্গে আবার কুণাল ঘোষের সম্পর্ক খুব ভালো, সে যাই হোক। দেখুন, এটা ভাববেন না যে কুণাল ঘোষ ওই ওই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বলছেন। এই তো নয়না বন্দ্যোপাধ্যায়ের সাথে তিনি ওই ধর্ণা দিলেন, ছিলেন তো পাশাপাশি। যাই হোক, সব আজকাল নেতারা যে কি বোঝাতে চাইছেন বুঝিয়েও দিচ্ছেন, খুব একটা অসুবিধা হচ্ছে না। আর যখন বুঝতে অসুবিধা হচ্ছে না আপনারা বুঝে নিন না, আর আমাদের মুখ থেকে কেন বলাবেন। তো যাই হোক, কিন্তু এখন যে অবস্থা দেখছি এখন তৃণমূলের, দেখুন সমুদ্র মন্থন ছাড়া তৃণমূলের উপার আর কিছু নেই, উদ্ধারের আর কোনো রাস্তা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই সত্য যুগের শরণাপন্ন হতে হবে। আপনাদের মনে আছে অহংকারী ইন্দ্রকে অভিশাপ দিয়েছিলেন ঋষি দুর্বাসা, যার ফলে স্বর্গ ঐশ্বর্য শূন্য হয়ে গেছিল। বিষ্ণুর পরামর্শে তখন দেবতা আর অসুররা মিলে সাগর মন্থন করেছিলেন, অমৃত এবং অন্যান্য ঐশ্বর্য উঠেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ও ওই যুগের ধর্ম মেনে সাগর মন্থনের প্রয়োজনীয়তা বুঝতে পেরেছেন। রাজনীতিতে সাগর মন্থন মানে পথে ঘাটে নেমে কর্মসূচি করা। মমতা বন্দ্যোপাধ্যায় কাল দলীয় কাউন্সিলরদের পথে নামতে বলেছেন। আজ পার্ক সার্কাসে শোভনদেব চট্টোপাধ্যায় হকার উচ্ছেদের প্রতিবাদে রাজনৈতিক কর্মসূচি পালন করেছেন। তার মানে এটা ধরে নিতে পারেন যে তৃণমূলের সাগর মন্থনের প্রধান পুরোহিত এখন আপাতত শোভনদেব চট্টোপাধ্যায়। তার তিনি পুরোহিত হিসেবে তো মন্দ নন। তৃণমূল ভবনে দলের সরস্বতী পুজোটা তিনিই করেন, আর বাড়িতে লক্ষ্মী পুজো করেন। পৌরাণিক সত্যযুগে ওই সাগর মন্থনে দেবী লক্ষ্মী প্রকট হয়েছিলেন। তৃণমূল তো অতীতে লক্ষ্মীর ভাণ্ডার করেছে, আর এখন সাগর মন্থন হচ্ছে, কিন্তু লক্ষ্মীর দেখা মিলছে না। কি করে মিলবে বলুন তো? ওই পৌরাণিক যুগে সবাই মিলে যখন সাগর মন্থন করেছিলেন তখনই তো সব একে একে উঠেছিল। এবার মমতা, অভিষেক এরাই তো মুখ দেখাচ্ছেন না, দড়িতে তো হাত দিচ্ছেন না।
হতে পারে গরম কমলে হয়তো বেরোবেন, আবার বেরোলেই যে মানুষ পিল পিল করে ছুটে আসবে তারও তো গ্যারান্টি নেই। মানুষ যে কী মুডে রয়েছে কী সেটা তো কেউ জানেন না, কী বলে দেবে তার কোনো আগের থেকে তো আগাম পূর্বাভাসও পাওয়া যাচ্ছে না। ফলে হতেই পারে নিজেরা না নেমে শোভনদেব চট্টোপাধ্যায়কেই ওই জন্য আগিয়ে দেওয়া হয়েছে। আরও একটা কারণ হতে পারে, সমুদ্র মন্থনে শুধু তো অমৃত আর ঐশ্বর্য ওঠেনি, আরও একটা জিনিস তো উঠেছিল, গরল, বিষ। এবারও সেরকম বিষ, মানে দলের মধ্যে বিভিন্ন রকম বিষও তো খুব কম নেই এই মুহূর্তে, কিন্তু সেই বিষটা ধারণ করবেন কে গলায়? সে সময় তো মহাদেব বিষ ধারণ করে নীলকণ্ঠ হয়ে গেছিলেন, এবার নীলকণ্ঠ কে হবে? সেই জন্যই হয়তো এত ইতস্তত, এত সংশয়। কিন্তু মুশকিল হচ্ছে এরকম হাফ হার্টেড কাজ করলে, এত মানে দ্বিধা টিধা নিয়ে কাজকর্ম করলে মানুষ কি সাড়া দেবেন বলুন তো? মানুষের স্মৃতিশক্তি সেটাও তো দুর্বল নয়। 2024 লোকসভা নির্বাচনের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাংলা জুড়ে বুলডোজার চলেছিল, কলকাতার ফুটপাথগুলো হকার মুক্ত হয়েছিল, তখনও তো খেটে খাওয়া মানুষের চোখের জল পড়েছিল। তখন নিজেরা বুলডোজার চালিয়ে এখন তার প্রতিবাদ করলে মানুষ বিশ্বাস করবে কেন? বিজেপি বুলডোজার চালালে সেটা বুলডোজার, আর তৃণমূল চালালে সেটা ফুলডোজার হয়ে যায় নাকি? বিজেপি থেকে বলা হচ্ছে যে 2024 লোকসভা নির্বাচনের পর কলকাতা সহ জেলার বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদ হয়েছিল, তৃণমূল সরকার করেছিল। আজকে বিজেপি যখন বুলডোজার চালাচ্ছে তাহলে সেটা বুলডোজার, আর তৃণমূল যখন ছিল কখনোই না। বিজেপি সিপিএম এরা বলে হয়েছিল, আমাদের সময় হকার উচ্ছেদ হয়নি, তাদের পুনর্বাসন দিয়ে উচ্ছেদ হয়েছে। দেখুন, তৃণমূলের লক্ষ্মী লাভ হবে কি করে বলুন তো? লক্ষ্মীর বাহনই তো সঙ্গ ত্যাগ করেছে। 2021 সালের 25শে জুন ওই তপসিয়ার ওই তৃণমূল ভবনের চিলেকোঠায় একটা লক্ষ্মী পেঁচা ছিল, মেরামতির সময় সে আহত হয়, তাকে নিরাপদে একটা উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। আর তখনই পুজো আচ্চা করা বাঙালি আক্ষেপ করে বলেছিলেন যে লক্ষ্মীও ছেড়ে গেল, তৃণমূল আর ফিরে আসবে না। তবে ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিকের দাবি অন্য। তার মনে তৃণমূলের দুঃসময়ের শুরুটা আসলে 2017 সালে ওই যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে যে বিদঘুটে হাফ একটা মূর্তি স্থাপন করা হয়েছিল, সেটাই নাকি তৃণমূলের অমঙ্গল ডেকে এনেছে। ওই মূর্তিটা অনূর্ধ্ব-17 বিশ্বকাপ উপলক্ষে বসেছিল এবং তার পেছনে অনুপ্রেরণা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব শিল্পভাবনা, এবং প্রথম দিন থেকেই এটা ফুটবল প্রেমী বাঙালির চক্ষুশূল। এবং যারা শিল্পপ্রেমী, যারা ওই আর্ট ফার্টের কদর করেন আর কি, তাদের কাছে একটা দুর্বোধ্য ধাঁধা। তারাও এতদিনে ভেবে উঠে বুঝতে পারেননি ঠিক কী বলার চেষ্টা হচ্ছিল ওই অদ্ভুত একটা জিনিস দিয়ে। এমনকি এতদিন যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের শিল্পভাবনার তারিফ করে সকলকে চমকে দিতেন এই মূর্তিটা নিয়ে, তারাও কিন্তু চিরকাল আমি দেখেছি নীরবতাই অবলম্বন করেছেন, কারণ মুখ দিয়ে কোনো বাক্য সরেনি। তো যাক, কাল রাতেই পশ্চিমবঙ্গ সরকার মূর্তিটা সরিয়ে দিয়েছে, এবং এই একটা মূর্তি ভাঙার ঘটনায় বাংলার সমস্ত ফুটবল প্রেমী খুশি। মানে তারা তৃণমূল সমর্থক হোক, কি বিজেপি সমর্থক হোক, কি বাম সমর্থক হোক, কি কংগ্রেস সমর্থক হোক, যার খুশি সমর্থক হতে পারে, দল মত নির্বিশেষে, হিন্দু মুসলিম নির্বিশেষে সমস্ত ফুটবল প্রেমী এই একটা মূর্তি ভাঙার ঘটনায় খুশি হয়েছে। এরকম কিন্তু চট করে দেখা যায় না। মুর্শিদাবাদের জিয়াগঞ্জে গত 5ই মে একটা লেনিন মূর্তি ভাঙা হয়েছিল, সেটা নিয়ে তো একটা ছোটোখাটো রাজনৈতিক বিতর্কও হয়ে গেছিল, 5 জনকে গ্রেফতারও করা হয়েছে। কিন্তু যুবভারতীর সামনে থেকে ওই মূর্তিটা উধাও হয়ে যাওয়া নিয়ে কোনো রকম কোনো বিতর্কই নেই। একটা মূর্তি যে একটা আস্ত জাতির এরকম চক্ষুশূল হয়ে যেতে পারে, সেটা মমতার ক্ষমতা না গেলে বোঝা যেত না। এই মূর্তি একটা লোগো, এমন একটা অদ্ভুত বিদঘুটে একটা মূর্তি, মানে একটা কাটা পা, তার উপরে ফুটবল। আমার তো মনে হয় এই মূর্তি লাগানোর পর থেকেই এই যে বিগত সরকার তাদের মানে খারাপ দিন আসা শুরু হয়ে গেছে। তারপরে মেসিকাণ্ড ঘটলো, সরকার চলে গেল,
নিশীথ প্রামাণিককে মূর্তি সরিয়ে তৃণমূলের প্রতি সৌজন্য দেখালেন, যাতে অপয়া মূর্তির জন্য মমতা অভিষেকের দল নতুন করে কোনো বিপর্যয়ের মুখে না পড়ে, নাকি অপয়া মূর্তি সরিয়ে দিলেন যাতে বিজেপি সরকার দুর্বিপাকে না পড়ে। যুবভারতীর সামনে থেকে সরল বিদঘুটে মূর্তি, যে মূর্তি সরানোর কথা আগেই বলেছিলেন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। আমরা যদি দেখি দুটো পা পড়ে রয়েছে এবং দুটো পায়ের মধ্যে সেই জয়ী ফুটবল লেখাটা রয়েছে, কিন্তু উপরে কোমর পর্যন্ত যে স্ট্রাকচার ছিল এবং তার উপরে যে গ্লোবটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণভাবে ভেঙে ফেলা হয়েছে। যেটা জানা যাচ্ছে গতকাল রাতেই কিন্তু এই স্থাপত্য ভেঙে ফেলার কাজ করা হয়েছে। প্যারালালি আরেকটা ছবি দেখাবো, যেখানে লেখা ছিল যে কবে স্থাপত্য তৈরি হয়েছিল, কে এটাকে উদ্বোধন করেছিলেন, এগুলোকেও কিন্তু ভেঙে ফেলা হয়েছে। सरकार पर छोड़िए ना, सरकार सोच रही है। सरकार को अगर लगता है किसी स्पोर्ट्समैन की मूर्ति को वहाँ पे लगाना है तो सरकार लगाएगी, ये सरकार का प्रेरोगेटिव। তৃণমূলের শিবির থেকে এখনো অবশ্য অভিযোগ করা হচ্ছে মূর্তি ভাঙা আসলে বুলডোজার সংস্কৃতির বর্বরতা। কোনটা কার ভালো লাগছে, কোনটা কার খারাপ লাগছে, তো প্রথমেই যদি অগ্রাধিকার হয় দোকান উড়িয়ে দাও, হকারদের পরিবারকে পথে বসাও, তৃণমূল স্থাপত্য করেছিল ভেঙে দাও, তো সেগুলো মানুষ দেখবেন যে কোনটা প্রায়োরিটি হওয়া উচিত আর কোনটা প্রায়োরিটি হচ্ছে। এবং এখন এই জয়ী ফুটবল এবং এই পাগুলো রয়েছে, ভবিষ্যতে এখানে নতুন করে কোনো ইনফ্রাস্ট্রাকচার গড়ে তোলা হয় কিনা সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত পাগুলো রয়েছে, সে পাগুলো কবে চলে যাবে সেই জন্যই হয়তো সবাই অপেক্ষা করছে। কিন্তু বিশ্বাস করুন, এই গোটা বিষয়টা দেখছিলাম, ওই নিশীথ প্রামাণিকের কথা শুনছিলাম, শুনে মনে হচ্ছিল গোটা ব্যাপারটা উনি বললেন বটে যে জবের থেকে ওই মূর্তিটা বসানো হয়েছে, বিসদৃশ্য মূর্তি, হাত খ্যাচড়া একটা জিনিস, তবের থেকেই ওদের অমঙ্গলটা শুরু হয়েছে। কিন্তু গোটা বিষয়টা সম্ভবত শুরু হয়েছে জবের থেকে, ওই খেলা হবে স্লোগানটা উঠেছে না সেদিন থেকে। সবই দেখুন খেলা সংক্রান্ত। এই যে মেসিকে কেন্দ্র করে এই যে শেষ বিতর্কটা, যেটা এই কফিনে পেরেক ঠোকার ক্ষেত্রে একটা বড় হাতুড়ি হয়ে দাঁড়িয়েছে বলে শোনা যাচ্ছে, সেটাও তো খেলাই। যুবভারতীর সামনে থেকে ওই দৃশ্য দূষণটা সরানো হয়েছে রাতের অন্ধকারে। মানে বিদঘুটে মূর্তি সরানোটা কোনো ইস্যু হয়ে উঠুক, সেটাকে কেন্দ্র করে লোকজন হঠাৎ করে এসে ভিড় করুক, সবাই মিলে হাত লাগাক, একটা নাটকীয় মুহূর্ত তৈরি হোক। ওই ঠিক যেরকম হীরক রাজার দেশের মূর্তিটা ভাঙার জন্য সবাই মিলে মানে দিক থেকে ছুটে এসে হাত লাগিয়েছিল, এক্ষেত্রেও সেরকম লোকজন হয়তো হাত লাগাতে পারে, এটাই ভেবেছেন হয়তো যারা প্রশাসনের কর্তা ব্যক্তিরা, সরকারের লোকজন, তারা সেটা চাননি। এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটাকে নিয়ে যতই কুণাল ঘোষ বলুন যে এটাকে প্রায়োরিটি দিয়ে, বা প্রায়োরিটি তো অবশ্যই প্রথম দিকের যখন কাজ, হ্যাঁ, মানুষকে অন্তত দৃশ্য দূষণের হাত থেকে মুক্ত করাটা কোনো সময় প্রায়োরিটিতে পেছন দিকে থাকার কথা নয় আর কি। সুতরাং সেটা সামনে এসছে ঠিকই আছে, কিন্তু তা বাদ দিয়ে এটা নিয়ে হইচই হোক, এটা যে বিজেপি চায়নি সেটা কিন্তু পরিষ্কার। এবং এই যে এই যাবতীয় ভাঙাচোরা হয়েছে তাতে তো আলাদা করে বুলডোজার ব্যবহার হয়েছে বলেও মনে হয় না, ওটা নিশ্চয়ই ক্রেনের কাজ। কিন্তু বুলডোজার তা বলে কি ব্যবহার হচ্ছে না? বিলক্ষণ হচ্ছে। ওই কুণাল ঘোষ বললেন তৃণমূলের স্থাপত্যের ওপর চলছে, তিনি হয়তো এই মূর্তিটার কথা বলতে চেয়েছিলেন। ওটা যদি স্থাপত্য হয় সেটা হ্যাঁ অত্যন্ত আপত্তিকর একটা স্থাপত্য, কিন্তু যেগুলো আরও সত্যিকারের স্থাপত্য বুলডোজার চলছে তো সেগুলোর ওপর, তৃণমূলের পার্টি অফিসগুলোর ওপর। ধাপার মাঠ পুকুরে তৃণমূলের বেআইনি পার্টি অফিস ভেঙে মালিককে জমি ফিরিয়ে দেওয়া হয়েছে। বার্নপুরে স্টেশন সংলগ্ন ওই স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের জমি থেকেও তৃণমূলকে উচ্ছেদ করা হয়েছে, এবং ওই উচ্ছেদ অভিযানে স্থানীয় মানুষ বিন্দুমাত্র দুঃখিত নন, বরং খুশি। মাঠ পুকুরের জমির মালিক নিজের জমি ফেরত পেয়েছেন, খুশি তো হবেনি। আর বার্নপুরের ওই পার্টি অফিস স্থানীয়দের কাছে ছিল হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো। সেগুলোর ধ্বংসস্তূপ দেখলে মানুষ বরঞ্চ ভরসাই পাবে। তবে সব থেকে বড় প্রতীকী ভগ্নাংশটা আজ দেখা গেছে ওই যুবভারতীর সামনে। অপসারিত মূর্তির দুটো পায়ের ওপর বসানো একটা গোলক, কোমরের ওপর গোলক ছিল, সেটা পায়ে, তাতে লেখা বিশ্ব বাংলা। এবার সেই অক্ষরগুলো মাটিতে পড়ে থাকার ছবিটা সামনে এসছে। বিজেপির অভিযোগ ছিল ওই বিশ্ব বাংলা আসলে বিচ্ছিন্নতার বার্তা, কারণ কোনো আঞ্চলিক রাজ্য এভাবে আলাদা করে বিশ্বায়নের বা আন্তর্জাতিকতার বার্তা দিতে পারে না দেশকে অগ্রাহ্য করে।
বিশ্ব বাংলা ধারণাটা বাংলা আর ভারতের মাঝখানটায় একটা অদৃশ্য প্রাচীর হয়ে দাঁড়িয়েছিল। সেই প্রাচীরগুলোই ধীরে ধীরে সরিয়ে দিচ্ছে বিজেপি, আর ভারতের মূলধারার সঙ্গে একটু একটু করে মিশে যাচ্ছে বাংলা। আজ স্বাস্থ্য সুরক্ষায় মোদির ভরসা পেল বাঙালি। আয়ুষ্মান ভারতের সঙ্গে সরাসরি জুড়ে গেল বাংলা, যে প্রকল্প এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে কার্যকর হতে দেননি। রাজ্যের নিজস্ব স্বাস্থ্যসাথী রাজ্যবাসীর জন্য বরাদ্দ ছিল, কারণ হিসেবে বলা হতো ওই আয়ুষ্মান ভারত প্রকল্পের খরচের 40% রাজ্যকে বহন করতে হয়। রাজ্যের বাড়তি খরচের ভার বহন করার ক্ষমতা আর নেই। আর নিন্দুকেরা বলে ওই আয়ুষ্মান ভারতের প্রচারে নরেন্দ্র মোদীর ছবি ব্যবহারই নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের অপছন্দের কারণ। তিনি সর্বত্র নিজের ছবিই চান। তো আপাতত আয়ুষ্মান ভারতের পথের কাঁটাটা সরে গেছে। পশ্চিমবঙ্গের 6 কোটি মানুষ এই স্বাস্থ্য বিমার আওতায় আসবেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করে দিয়েছেন। তার মানে এই 6 কোটি বাঙালি কেন্দ্রীয় বিমার আওতায় ভারতের যে কোনো প্রান্তে ব্যয়বহুল চিকিৎসা করাতে পারবেন। বুঝতে পারছেন? বিশ্ব বাংলার প্রাচীরটা ভেঙে পড়ার পরে কেন্দ্রীয় অনুদানও তো বাংলায় একেবারে বাঁধ ভাঙা জলের মতো আসছে, তাই তো দেখা যাচ্ছে। জাতীয় স্বাস্থ্য মিশনে 2103 কোটি টাকা বরাদ্দ হয়েছে, তার মধ্যে 500 কোটি টাকার প্রথম কিস্তি আজকেই এসে গেছে। 2021-22 অর্থবর্ষের ইউটিলাইজেশন সার্টিফিকেটটা রাজ্যকে বহু বলা সত্ত্বেও পাঠায়নি, মানে আগের সরকার পাঠায়নি। শুভেন্দু অধিকারীর সরকার সেগুলোকেও পাঠানোর বন্দোবস্ত করেছে। সেটা পাঠিয়ে দিলে এই পরবর্তী 2টো অর্থবর্ষের যে বকেয়া টাকা সেটাও পেয়ে যাওয়া যাবে। এটা কিন্তু কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা শুভেন্দু অধিকারীকে আশ্বাস দিয়ে দিয়েছেন। এবার খেয়াল করে দেখুন, নীতি আয়োগে বসে রয়েছেন অশোক লাহিড়ী, স্বাস্থ্যমন্ত্রকে জেপি নাড্ডা। সেই জেপি নাড্ডা ডায়মন্ড হারবারে সভা করতে যাওয়ার পথে যিনি আক্রমণের মুখে পড়েছিলেন। বিজেপি সেই ডায়মন্ড হারবারের হিসেবটাই তো এবার গুলিয়ে দিয়েছে। কাল ফলতা পুনর্নির্বাচনের ফল বেরোলে বাকিটা বোঝা যাবে, সেটা তো অন্য বক্তব্য। কিন্তু এখন লক্ষণীয় বিষয় হলো, বাংলার যেখানে যেখানে প্রয়োজন সেই মন্ত্রকেই এমন মানুষকে বিজেপি বসিয়ে রেখেছে যাদের বাংলা সম্পর্কে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স রয়েছে, এবং বাংলার স্বাস্থ্য ব্যবস্থায় বিশেষ নজর যে বিজেপি দিতে চলেছে শুরুতেই, সেটাও পরিষ্কার হয়ে যাচ্ছে। এবার দেখুন, কুণাল ঘোষ যেটা বলছিলেন, একবার খেয়াল করে দেখুন কোনটাকে অগ্রাধিকার দেবে, তাই তো এখন দেখা যাচ্ছে অগ্রাধিকারের তালিকায় রয়েছে 2টো জিনিস, যে 2টো জিনিস আপনার আমার জন্য দরকার, এবং যে 2টো জিনিস বিগত 15 বছরে রসাতলে গেছিল বলে মোটামুটি সবাই বিশ্বাস করেন। একটা স্বাস্থ্য আর আরেকটা শিক্ষা। আয়ুষ্মান ভারতে ইতিমধ্যে এনরোলমেন্টের কাজ শুরু হয়েছে। আমাদের বিশ্বাস যে জুলাই মাস থেকে আয়ুষ্মান ভারতের কার্ড আমরা দিতে পারবো, এবং তার বেনিফিট গোটা ভারতবর্ষে আয়ুষ্মান ভারত কার্ড হোল্ডাররা পাবেন। আমরা আশা করছি যে স্বাস্থ্যসাথীর কার্ডের সঙ্গে যুক্ত এমন 6 কোটিরও বেশি আমরা যারা কার্ড হোল্ডার তাদেরকে আয়ুষ্মান ভারতে এক্ষুনি নিয়ে যেতে পারবো। প্রয়োজন আছে এটার, আমাদের খুব দুর্বল হয়ে পড়েছি। এখন মেডিকেলে আমাদের পৌঁছলে আর কোনো অসুবিধা থাকে না, তবে আরও কিছু ভালো হওয়া প্রয়োজন। সব কিছুই সুবিধা হবে। অবনত আমাদের অন্য বিভিন্ন এলাকাতে যে করে সে কার্ড চলবে, আমাদের জন্য তো অবশ্যই সেটা গর্বের ব্যাপার, বা ভালো লাগবে, ভালো চিকিৎসা হবে। এটার ফলে কি হবে, গরিব মানুষরা তারা কিন্তু বিনা পয়সায় বিভিন্ন জায়গাতে তারা এই চিকিৎসার সুবিধা পাবে। বাইরেও দেখ চিকিৎসা করতে পারবো, যেটা বাইরে আমরা চিকিৎসা করতে পারছিলাম না সেটা বাইরেও আমরা চিকিৎসা করতে পারবো। নামে মাত্র স্বাস্থ্যসাথী, কিন্তু যেহেতু আয়ুষ্মান ভারত সারা অল ইন্ডিয়া পারমিট, এখানে যে কোনো জায়গায় বলুন, ভেলোর বলুন, যে কোনো জায়গায় বলুন, সব রাজ্যেও এলাই হবে। তাতে করে সাধারণ আমজনতা অনেক সুরাহা পাবে। আয়ুষ্মান ভব, বি.আর. চোপড়ার মহাভারত দেখে বাঙালি কথাটা শুনেছিল, আজ বাংলার আয়ুষ্মান ভব হয়ে গেল। বিজেপি জানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে বিদ্রোহের আগুন, সেটা প্রথম জ্বলেছে তো এই স্বাস্থ্যক্ষেত্র থেকেই। তিলোত্তমার মৃত্যুতে রাত দখল করেছিল বঙ্গবাসী, মনে আছে? সেটাই তো
প্রথম একটা স্বতঃস্ফূর্ত বিদ্রোহ। আর সেই সময় তো সামনে এসেছিল ওই স্বাস্থ্যক্ষেত্রে ভয়ের রাজনীতির দুষ্টচক্র। ক্ষমতায় এসে সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ অভিজ্ঞদের বিরুদ্ধেও বিভাগীয় তদন্তের নির্দেশ দিলেন রাজ্যপাল। দেখুন, এটা দেখছিলাম আর মনে পড়ে যাচ্ছিল সেই দিনগুলো, সেই দিন যখন আমরা দেখিয়েছিলাম, যখন প্রশ্ন তুলেছিলাম যে কি করে ওই অকুস্থলে এরকম একজন ব্যক্তি ঢুকে থাকতে পারেন, এবং যার পরিপ্রেক্ষিতে সাংবাদিক সম্মেলন করে তখন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়, যিনি এখন সাসপেন্ডেড, তিনি আমাদের বলেছিলেন মিথ্যে কথা বলছি, ওটা আসলে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। পরের দিন আমরা অন্য অ্যাঙ্গেল থেকে মুখটা পরিষ্কার করে দেখিয়ে বুঝিয়ে দিয়েছিলাম। আজকে সেই অভিজ্ঞদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিলেন রাজ্যপাল। বিশ্বাস করুন, আমরা তখন দিনের পর দিন সমস্ত মানুষের বক্তব্য, স্বাস্থ্যক্ষেত্রের সঙ্গে যারা জড়িত তাদের বক্তব্য তুলে ধরেছিলাম, ছাত্রছাত্রীদের বক্তব্য তুলে ধরেছিলাম। সবার এক যোগে অভিযোগের আঙুল উঠেছিল এই অভিজ্ঞদের দিকে, অথচ কিছুই হচ্ছিল না, কিছুই হয়নি। যথাবিহিত সময়ে মনে হচ্ছিল তারা ওই স্বাভাবিক স্রোতে ফিরে চলে এসছেন, এবং তারপর গা থেকে সব ঝেড়ে ফেলে দিয়েও কোনো ব্যাপার না, কিচ্ছু হয়নি। আজকে এই বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়ার পর মনে হচ্ছে সব কিছু একদম ঝেড়ে ফেলা যায় না। তৃণমূল জমানায় যে ক্ষেত্রটা একদম ধ্বংস হয়ে গেছিল সেটা তো শিক্ষাক্ষেত্র। এটা কথা বললাম, নিয়োগ দুর্নীতি শিক্ষা ব্যবস্থায় অযোগ্যদের ঢুকিয়েছে, আর উৎসশ্রীর নামে তোষণমূলক বদলি ওই গ্রামাঞ্চলের স্কুলগুলোকে খালি করে দিয়েছে। আমরা পরপর দেখাচ্ছি আপনাদের, আপনারাও দেখছেন এক একটা স্কুলের কি অবস্থা। পড়তে চায় ছেলেমেয়েরা, তারা আসছে, শিক্ষক নেই। নিয়োগ দুর্নীতি মোকাবিলায় নীতি বদল করেছে ওই জন্য সরকার, রাজ্য সরকার। এবার থেকে ওএমআর শিটের কার্বন কপি ওই পরীক্ষার্থীদেরই দিয়ে দেওয়া হবে। কিন্তু প্রশ্ন অন্য, জানেন তো, এগুলো সবই ওই পরীক্ষা ক্ষেত্রে একটা স্বচ্ছতা আনার চেষ্টা, বুঝলাম, কিন্তু শুধুমাত্র স্বচ্ছ নিয়োগ করে শিক্ষাক্ষেত্রের ধ্বংসস্তূপে তো নতুন ইমারত তোলা যাবে না, তাই না? ওই সরকারি স্কুলগুলোতে আবার তো ছাত্র ফিরিয়ে আনতে একাধিক পদক্ষেপ নিতে হবে। বেশ কিছু পদক্ষেপের সিদ্ধান্ত হয়েছে। স্কুল ব্যাগের ওজন কমানো, হোমওয়ার্কের চাপ কমানো, জাতীয় শিক্ষানীতি বাংলায় কার্যকর করা, স্কুল পরিচালন কমিটিতে স্থানীয় নেতারা ঢুকে যে দাদাগিরি চালাতো সেই ব্যবস্থাটা উপড়ে ফেলা। এবার সবই শুরু হচ্ছে, সেই ঘোষণাগুলো হয়েছে। আমাদের শুধু মনে পড়ে যাচ্ছে ওই তৃণমূল আমলেও একবার ওই স্কুলের ব্যাগ ওজন করার একটা ব্যবস্থা হয়েছিল না? কারোর মনে পড়ছে? মনে পড়াটা খুব জরুরি। কষ্ট এবার লাঘব হবে সরকারি উদ্যোগে। ঢাউ স্কুলের ব্যাগের ওজন সামলাতে আর হিমশিম খেতে হবে না পড়ুয়াদের। প্রাক প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের স্কুল ব্যাগের ওজন নিয়ন্ত্রণে এবারে কড়া নির্দেশ জারি করল রাজ্যের স্কুল শিক্ষা দফতর। জাতীয় শিক্ষানীতিতে ব্যাগের ওজনের বিধি আগেই বেঁধে দিয়েছিল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। এবার সেই বিধি দ্রুত কার্যকর করার নির্দেশ পৌঁছে গেল রাজ্যের স্কুলগুলোয়। নতুন নিয়ম অনুযায়ী কোনো পড়ুয়া স্কুল ব্যাগের ওজন তার নিজের শরীরের ওজনের 10% বেশি হতে পারবে না। আমার ধারণা আমার ছেলে স্পন্ডিলাইটিস হয়ে গেছে। এই ধরনের বিপত্তির মুখোমুখি রয়েছি। এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদের ছেলেগুলোর ক্ষতি যা হওয়ার হয়ে গেছে, যেগুলো একদম ছোট বাচ্চা বা স্কুলে এই বছর শিক্ষাবর্ষে যারা ভর্তি হবে, আশা করব সরকার যদি এখন এই পদক্ষেপটা নেয় তারা অন্তত বাঁচবে, কিছুটা লোকের তো উপকার হোক। এই যে নতুন ইনিশিয়েটিভটা সরকারের থেকে নেওয়া হয়েছে যে 10% হবে নিজের ওজনের থেকে, আমার মনে হয় খুব ভালো ইনিশিয়েটিভ এটা। এই ভারটা কমিয়ে যদি একটু আমরা অন্যান্য দিকেও কনসেন্ট্রেট করি যে সে কি ভালোবাসছে, সেগুলো করলে তাহলে খুব ভালো হবে। শুধু ব্যাগ নয়, হোমওয়ার্ক নিয়েও একাধিক নির্দেশিকা জারি করেছে শিক্ষা দপ্তর। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পড়ুয়াকে হোমওয়ার্ক দিতে পারবে না স্কুল কর্তৃপক্ষ।
তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর পড়ুয়া প্রতি সপ্তাহে সর্বাধিক 2 ঘন্টা হোমওয়ার্ক করবে। ষষ্ঠ থেকে অষ্টমের পড়ুয়া রোজ 1 ঘন্টা হোমওয়ার্ক করবে। নবম থেকে দ্বাদশের ছাত্রছাত্রীরা হোমওয়ার্কের জন্য প্রতিদিন 2 ঘন্টা সময় ব্যয় করবে। পড়ুয়াদের ব্যাগের বোঝা কমছে, পাশাপাশি স্কুলগুলোর ওপর চাপিয়ে দেওয়া বোঝাও হালকা করা হচ্ছে। সরকার মনোনীত পরিচালন কমিটিগুলোকেও ভেঙে দেওয়ার ঘোষণা করেছে বিকাশ ভবন। ঠিক হয়েছে পুরনো রাজনৈতিক মনোনীতদের সরিয়ে সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করে নতুন স্কুল পরিচালন সমিতি তৈরি করা হবে। এ নিয়ে কেন্দ্রীয় নির্দেশিকাও রাজ্যের কাছে পৌঁছে গিয়েছে। তৃণমূল জমানায় নিয়ম ছিল সরকারের মনোনীত কেউ কমিটির সভাপতি হবেন, যার পিছনে থাকত প্রত্যক্ষ রাজনৈতিক মদত। কিন্তু নতুন নিয়মে স্পষ্ট জানানো হয়েছে স্কুল কমিটির মাথায় আর কোনো রাজনৈতিক প্রতিনিধি বসতে পারবেন না, তার জায়গায় থাকবেন অভিভাবকরা। ফলে সরাসরি রাজনৈতিক হস্তক্ষেপের সুযোগ আর থাকলো না। কি ছিল এতদিন? স্কুলগুলোতে টিচার নেই, কিন্তু পরিচালন সমিতিগুলো থেকে একজন করে নেতা বসে রয়েছেন। আর যেখানে রাজনীতি সেখানেই সর্বনাশ। আমাদের সমাজ থেকে রাজনীতিটা ছেঁকে বাদ দিয়ে দিলেই পরিবেশটা কত সুন্দর হয়ে যায় বলুন তো। নতুন সরকার এসে আহ্বান জানালো যে রাস্তা আটকে জুম্মার নামাজ আদা করা চলবে না, ধর্মস্থানেই নামাজ আদা করতে হবে। আমাদের কি ভয় দেখানো হয়েছিল, এটা করলে বিক্ষোভের আগুন জ্বলে উঠবে। কোথাও গিয়ে কেউ কেউ মনে করতে শুরু করলেন যে এতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে। বাস্তবে কি হলো? বিনা অশান্তিতে নামাজিরা আহ্বানে সাড়া দিলেন। শুধু শহর কলকাতা নয়, গোটা রাজ্য জুড়ে সাড়া দিলেন। সরকারি অনুদানপ্রাপ্ত মাদ্রাসাগুলোতে বন্দে মাতারাম গাওয়াও তো শুরু হয়ে গেছে। শুধু তাই নয়, এই কুরবানির ঈদের আগে ওই 1950 সালে তৈরি একটা আইনকেই তুলে ধরে পশু হত্যা সংক্রান্ত কিছু বিধিনিষেধ সামনে এনেছিল রাজ্য সরকার। কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে বিরোধ নয়, সহযোগিতা আসছে। স্বরূপনগর ব্লক অফিসে ইমাম মুয়াজ্জিনরা গরুকে জাতীয় পশু ঘোষণার দাবি জানিয়েছেন। পূর্ব বর্ধমানের জেলাশাসকের দফতরে একই দাবি জানিয়েছেন বঙ্গীয় ওয়াকফ বাঁচাও মঞ্চ। তাহলে এতদিন ধরে যে সংশয়গুলো তুলে ধরা হতো, যে আশঙ্কাগুলোর কথা শোনানো হতো, সেগুলো কি তাহলে সাজানো ছিল? এখন আস্তে আস্তে সেই গণতান্ত্রিক মানসিকতা, গণতান্ত্রিক পথটাই, এটা যে সবার কাম্য, সেটাই পরিষ্কার হয়ে যাচ্ছে। এবছর আমরা কোনো ইমাম ও মুয়াজ্জিন সাহেব গরু কোরবানি করব না। ছোট হোক আর বড় হোক, আমরা কোনো গরু কোরবানি করব না। আমরাও একই দাবি তুলছি, গো হত্যা বন্ধ চাই, গো হত্যা বন্ধ করো। এবং দেশের সম্পদ গরুকে নষ্ট করে জবাহ করে কোনোভাবেই যেন বিদেশে সেটা পাঠানো না হয়। গরুকে জাতীয় পশু ঘোষণার দাবিতে। আর দ্বিতীয়টা হচ্ছে, সেটা হচ্ছে আজানকে নিয়ে একটা বিভ্রান্তর সৃষ্টি হয়েছে, সেই ভ্রান্তি দূর করতে, যাতে মসজিদের আজান আর মন্দিরের ঘণ্টাটা অটুট থাকে, বাজতে থাকে, সেই দুই দাবির জন্যই আজকে আমরা ডিএমের কাছে ডেপুটেশন দিতে এসেছিলাম। দেখো, জুম্মার নামাজ আর বকরিদের কুরবানির বিতর্ক যেভাবে দানা বাঁধার আগেই মিটে গেল, তাতে তো ভাবলে অবাক লাগে যে এই রাজ্যেই ওয়াকফ আগ্রাসন দেখেছি আমরা। মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা ছেলেকে কুপিয়ে খুন হতে দেখেছি। বিধানসভা নির্বাচনে তীব্র মেরুকরণ হয়েছে এবং এটাকে করাটা খুব অন্যায় হয়েছে, এই বক্তব্য শুনেছি। তাহলে ওই সাম্প্রদায়িকতা আর এই সৌজন্যের মাঝখানে তফাৎটা কি? রাজনীতির থাকা আর না থাকা। রাজনীতি না থাকলেই গোটা বিষয়টা কি অদ্ভুত অন্যরকম একটা চেহারা নেয়। বিকাশ ভট্টাচার্যের ক্ষেত্রে অবশ্য এই রাজনীতির উপস্থিতি নিয়েই অন্য ধরনের বিতর্ক দানা বেঁধেছে। মানে ধর্মে রাজনীতি থাকলে ধর্ম বিষিয়ে যায়, আর ওকালতি, তাতে রাজনীতি ঢুকে পড়লে কে যে কাকে বিষিয়ে দেয় সেটা বলাটা খুব কঠিন। মানে ধরুন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি রাজনীতিক, এই নির্বাচনে তিনি সিপিআইএমের প্রার্থী ছিলেন, আবার পেশায় তিনি আইনজীবী। তিনি কার হয়ে ওকালতি করবেন বলে ঠিক করেছেন? বিধাননগর পুরসভার মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তীর হয়ে।
তৃণমূলের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ। এবার দেবরাজের বিরুদ্ধে তোলাবাজি, সম্পত্তি দখল সমেত লম্বা চওড়া অভিযোগ আছে বলে শোনা যাচ্ছে। আইনি রক্ষা কবচ তিনি পেয়েছেন। এবার তারপরেও তাকে তার অস্বস্তি কতটা কমবে বলাটা মুশকিল, কারণ তার কাছের লোক সম্রাট বড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ। এই সম্রাট বড়ুয়া ছিলেন সিভিক ভলেন্টিয়ার, হয়ে গেছিলেন তৃণমূল কাউন্সিলর। তার বিরুদ্ধে তো তোলাবাজি, সম্পত্তি জবরদখলের প্রভূত পরিমাণ অভিযোগ রয়েছে। দেবরাজের আরেক ঘনিষ্ঠ সঞ্জয় দাসের আজ ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। তিনি দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর। তিনি এতটাই ঘনিষ্ঠ ছিলেন, তার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে যান অদিতি মুন্সি। মানে অনেকগুলো রহস্যের জাল ইতিমধ্যে কিন্তু দেবরাজকে ঘিরে দানা বেঁধেছে। আর নৈরাজ্যের জালে ফাঁসলেন কে? আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি নিয়োগ দুর্নীতি মামলায় যোগ্য শিক্ষকদের আইনজীবী ছিলেন। তিনি কি করে দেবরাজদের রক্ষা কবচ আনার জন্য ওকালতি করতে পারেন? এই প্রশ্ন তুলতে আরম্ভ করে দিয়েছেন লোকজন। যে দেবরাজ নিজেই দুর্নীতিতে অভিযুক্ত, যে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তিনি ভোটে লড়লেন, সেই তৃণমূলেরই দুর্নীতিতে অভিযুক্তকে তিনি কি করে বাঁচানোর চেষ্টা করলেন? এবার এটা খুব সহজ সরল একটা ব্যাখ্যা আছে, যেটা তিনিও দিয়েছেন এবং বোঝানোর চেষ্টা করেছেন যে তিনি ন্যায়ের পক্ষে প্রচুর লড়েছেন। আর এক্ষেত্রে তিনি যেটা করছেন সেটা সম্পূর্ণরূপেই তার পেশাগত বিষয়। একদম ঠিক বলেছেন। উকিল মানুষ তো, উকিল মানুষের যুক্তিতে কোনো ফাঁক থাকে না, সুতরাং আইনগতভাবে তিনি একদম সঠিক কথা বলেছেন। একজন আইনজীবী হিসেবে তার 100% অধিকার আছে যে কোনো লোকের ব্রিফ নেওয়ার, যে কোনো লোকের হয়ে সওয়াল করার। মুশকিল একটাই জায়গা, তার এই ভূমিকাটা তাকে সামনে রেখে যারা এতদিন লড়েছেন তাদের মনোবলে কতটা ধাক্কা দেবে সেটা কি তিনি ভেবেছেন? যে অন্যায়ের বিরুদ্ধে তিনি সওয়াল করেছিলেন জনতার দরবারে ভোটের সময়, সেই অন্যায়কেই রক্ষা করতে তিনি আদালতে সওয়াল করছেন। মানুষকে বোঝাতে পারবেন এটা তার দ্বিচারিতা নয়? সবথেকে বড় কথা, এটা কি তার বিবেকে বাঁধছে না? এই প্রশ্ন তো লোকজন তুলেছেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন যে এরপর ভবিষ্যতে যারা ওই ডাক্তার দেখাতে যাবে তার আগে বিবেচনা করবে যে ডাক্তার সে কোন পার্টির লোক। ডাক্তারি আর ওকালতি কি এক হলো? ডাক্তার তো রোগের চিকিৎসা করেন, রোগীর চিকিৎসা করেন। এক্ষেত্রে ডাক্তার সবারই রোগের বিরুদ্ধে লড়েন, কিন্তু বিকাশবাবু যার বিরুদ্ধে লড়ছেন তার পক্ষেই আবার লড়ছেন। একসঙ্গে দুটো জিনিস কিভাবে হতে পারে বলুন তো? সিপে মূল, এটাই তো সিপে মূল। এতদিন তলায় তলায় ছিল, এখন চড়ে চড়ে মাস্তুতো ভাই হয়ে গেছে। বিকাশবাবু এগুলো করে আলটিমেটলি তার হয়তো ওকালতির যে পেশার জায়গা থেকে তিনি ঠিক থাকছেন, কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্ব বিকাশ ভট্টাচার্যের আমার মনে হয় কোথাও জনমানুষে তার একটা প্রভাব তো পড়বেই। এবার থেকে বিজেপি বলবে যদি হার্ট অ্যাটাক হয় ওদের নেতার, সেই ডাক্তারকে গিয়ে জিজ্ঞেস করবে আপনি সিপিএম করেন না বিজেপি করেন, ওরা তখন ডাক্তারই খুঁজে পাবে না। এটা তো ডাক্তারের চিকিৎসা নয় যে সবার কাছে চিকিৎসা করব। বাইরে যাকে চোর বলবো, তোমার দলের কর্মীরা যাকে চোর বলেছে, আজকে তুমি তাদের হয়ে দাঁড়াচ্ছ, এটা ওদের পুরনো স্বভাব। মামলা ধরবো না, আমি তো বললাম আমাকে আইনজীবী যদি কেউ আমাকে যে বিচার প্রার্থী হয় আসে, আমি তাকে বলবো না না মশাই আপনি সিপিএম করেন কেন, আসবো না। আমি যখন কোর্টে ঢুকি তখন আমার আইডিওলজি থাকে, তখন যে মাল দেয় আমি তার, তাহলে কিছু বলার নেই। আমাদের গোটা পার্টি চায় যে দেবরাজ সহ এই তৃণমূলের চোরগুলো জেলে যাক। কেন এরা এতদিন জেলে যায়নি এটাই আমাদের প্রশ্ন। এদের জেলে যাওয়া উচিত, আমরাও চাই এরা জেলে যাক। যদি এখন বিকাশদা যে কোনো কারণেই হোক একটা কিছু মামলা করেছেন, স্টে অর্ডার পেয়েছেন, আমি সবসময় বিকাশদার জয় চাই যে কোনো মামলায়, কিন্তু এই মামলা যদি বিকাশদা হেরে যান এবং কালকে দেবরাজ জেলে যায় আমি খুশি হব। দেখুন, দ্বিচারিতা রুখতে সৌজন্যের আশ্রয় নেওয়া তো আরও একজনের মধ্যে দেখা যাচ্ছে, মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। আজকে তিনি কলকাতা সফরে এসেছিলেন। এবার
কলকাতা সফরে মার্কো রুবিও কেন, এই প্রশ্নটা সবার মনের মধ্যে তো স্বাভাবিকভাবেই উঠবে। তার কারণ হচ্ছে যে সচরাচর এরকম যারা আসেন বিদেশ থেকে, বড় বড় বিদেশ সচিব লেভেলের আর কি, তারা ওই তাদের যাত্রাপথের মধ্যে দিল্লি, আগ্রা, জয়পুর এগুলোই থাকে, এর বাইরে সচরাচর খুব একটা কোথাও যান না, বাংলায় তো আসার কথাই নয়। কিন্তু এবার হঠাৎ সরকার বদলের পরেই তিনি এলেন কেন, এই প্রশ্নটা তো সবার মাথায় উঠবে যে এটার মধ্যে তো কোনো নর্মালি কোনো যোগসূত্র থাকার কথা নয়, যেগুলো থাকার কথা নয় সেগুলোই তো আসলে ঘটে। দেখুন, মার্কো রুবিও এখানে এসছেন, মাদার টেরিজার আশ্রম ঘুরে, মাদার হাউস ঘুরে চলে গেছেন, এই অবধি ঠিক আছে, কিন্তু আসলে তিনি একটা সৌজন্যের বার্তা দিতে এসছেন। আপনাদের মনে আছে যে আমাদের এখানে এই নির্বাচনের ঠিক আগে যখন বাংলাদেশে নির্বাচনটা হয়েছিল, তারপর কিন্তু আমাদের সীমানা বরাবর অঞ্চলগুলোতে বাংলাদেশের যে সীমান্ত, সেখানে জামাতের রমরমা ধরা পড়েছিল। জামাত যা আসন পেয়েছে সব এই বাংলা সংলগ্ন এলাকাগুলোতে, এবং তারপর থেকে এই অভিযোগটা উঠেছিল এই জামাতিদের মাধ্যমে আইএসআই আমাদের নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে, আমাদের এই রাজ্যের ভোটের মধ্যে নাক গলানোর চেষ্টা করছে। আর আইএসআই এর অন্যতম তাদের পৃষ্ঠপোষক হিসেবে আমেরিকার ভূমিকা তো কারোর অজানা নয়। আসিম মুনিরকে কিভাবে মাথায় তুলে রেখেছেন ট্রাম্প, সেটা তো সবাই দেখছেন। তাহলে এই পরিবর্তিত পরিস্থিতিতে এখন এমনিতেই ট্রাম্প সাহেব একটু চাপে রয়েছেন। মাঝখানে যে ভোট হতে চলেছে সেখানে ট্রাম্পের জনপ্রিয়তা একদম হু হু করে নামছে। ওই ইরানের সাথে লড়তে গিয়ে অবস্থান খারাপ। তো এই অবস্থায় ভারতের যে যে জায়গাগুলোতে তাদের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হতে পারে বা তাদের ব্যবহারে ক্ষোভ তৈরি হতে পারে, সেই জায়গাগুলোতে এখন মলম লাগানোর দরকার, সৌজন্যের মলম। মার্কো রুবিওর বাংলা অভিযান সেটা কি সেই মলম লাগাতে? ভাবুন।